হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভিশন এডুকেশন। সো আজকে আমরা যে ক্লাসটা নিয়ে এসেছি সেটা হিস্ট্রির ওপর হবে। হিস্ট্রির বাছাই করা প্রিভিয়াস ইয়ার সেট 30 কোয়েশ্চেনের উপর আজকে আমরা ডিসকাশন করব এবং চলো দেখে নেবো আমরা একটার পর একটা কোয়েশ্চেনের কিভাবে কি আনসার হবে। লেটস স্টার্ট দ্য ক্লাস। আচ্ছা চলো আমাদের প্রথম কোশ্চেন কি বলেছে, শিখদের পঞ্চ ক ধারণ করার নির্দেশ কোন ধর্মগুরু দেন? প্রথমত আগে বলি এই পঞ্চ কটা কি, এটা আগে আমাদেরকে বুঝতে হবে। তারপরে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে অপশনগুলোর মধ্যে আমরা কোনটা নেব, আমাদের কারেক্ট অপশন কি হবে। এই পঞ্চ ক যেটা শিখদের একটা রিলিজিয়াস অ্যাফেয়ার বলতে পারো। কি জিনিসটা কি? একটা হচ্ছে কেশ। কেশ মানে হয়তো তোমরা জানো, কেশ মানে কি? চুল। তো শিখদের ধর্মের একটা অ্যাফেয়ার হচ্ছে তাদেরকে বড় চুল রাখতে হয় এবং সেটা হবে আনকমড। কাঙ্গা বা কাঙ্গিও বলা হয়ে থাকে। দ্যাট মিনস উডেন কম, দেখবে ছোট ছোট কাঠের তৈরি চিরুনির মতো হয়, যেগুলো তাদেরকে সেই চুলের মধ্যে ধারণ করতে হয়। আর কি? কাচ্ছা। কাচ্ছা মিনস কটনের যে আন্ডারওয়্যার টাইপের যে জিনিসটা হয় সেটা তাদেরকে ধারণ করতে হয়। আর কি? কাড়া। কাড়া মানে হচ্ছে স্টিলের বালা তাদেরকে হাতে ধারণ করতে হয়। এন্ড দ্য লাস্ট ওয়ান কৃপন। কৃপন মানে হচ্ছে স্টিলের ছোট তরবারি বা ছুরি টাইপের বলতে পারো, যেটা তাদেরকে কোমরে গুজে রাখতে হয়। তো আলটিমেটলি এই যে পাঁচটা দেখো সবগুলোর প্রথমে কিন্তু ক রয়েছে, তাই তো? তো এই যে পাঁচটা, এই পাঁচটাকে একসাথে বলা হয় পঞ্চক। এই পঞ্চক ধারণ করার কথা বলেছিলেন আমাদের লাস্ট দশম বা শেষ গুরু, গুরু গোবিন্দ সিং। ইনি কি দশম ছিলেন, তাই তো? আমরা জানি শিখদের টোটাল 10 জন গুরু ছিলেন, যার মধ্যে লাস্ট বা 10th হচ্ছেন গুরু গোবিন্দ সিং। তো তাহলে আমরা আমাদের আনসার পেয়ে গেলাম, অপশন সি ইজ দ্য রাইট আনসার। এবারে আমরা বাকি অপশনগুলো একটু দেখে নিই যে ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন আমরা সেখান থেকে পেতে পারি কিনা। অপশন এ গুরু তেগ বাহাদুর। তোমরা জানো বা আমরা জানি এটা যে তিনি হলেন নবম গুরু, 9th। তিনি ছিলেন নবম গুরু এবং এই তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন কে? হত্যা করেছিলেন, হত্যা কে করেছিলেন? ঔরঙ্গজেব, তাই তো? এটা তো আমরা জানি নিশ্চয়ই যে তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন ঔরঙ্গজেব। এইটা এমনিতেও খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন এবং এটার উপর কিন্তু কোশ্চেনও হয়। দুজন শিখ গুরুকে দুজন মুঘল সম্রাট হত্যা করেছিলেন, তার মধ্যে একটা আমি এখনই বললাম গুরু তেগ বাহাদুর, আরেকজন যিনি হচ্ছেন পঞ্চম গুরু অর্জুন দেব। এখান থেকে আমরা আরেকটা ইনফরমেশন পেতে পারি, পঞ্চম গুরু অর্জুন দেব হত্যা কে করেছিলেন? জাহাঙ্গীর, মুঘল সম্রাট জাহাঙ্গীর। তাহলে এটাও আমাদের কাছে কিন্তু একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন এবং এটা দিয়েও কিন্তু আমাদের কোয়েশ্চেন হয়। তাহলে এখান থেকে আমরা কি কি ইনফরমেশন পেলাম? একটা তো আমরা আমাদের আনসার অলরেডি পেয়েছি, তার পাশাপাশি তেগ বাহাদুর থেকে একটা ইনফরমেশন পেলাম, আরেকটা ইনফরমেশন পেলাম অর্জুন দেব থেকে। আচ্ছা, এখানে আরেকটা অপশনে রয়েছে আমাদের রঞ্জিত সিং। রঞ্জিত সিং থেকে যেটা খুব কি বলবো, খুব পপুলার একটা ইনফরমেশন এবং কোয়েশ্চেনও আমাদের হয়ে থাকে, 1809 ট্রিটি অফ অমৃতসর, অমৃতসরের সন্ধি। আচ্ছা, কার সাথে হয়েছিল? রঞ্জিত সিং প্লাস চার্লস মেটকাফ, তাই তো? এই চার্লস মেটকাফ কে ছিলেন? লর্ড মিন্টোর দূত ছিলেন। লর্ড, অনেক সময় আমাদের কি হয়, কোশ্চেন হয় অমৃতসরের সন্ধি কার সাথে হয়েছিল, রঞ্জিত সিং এর সঙ্গে কার হয়েছিল। তো
অপশনে কিন্তু অনেক সময় ডিরেক্ট পার্সন অবভিয়াসলি মেটকাপ, বাট অনেক সময় কিন্তু মেটকাপের নাম থাকে না, তখন আমরা এই মেটকাপের জায়গায় দেখবে মিন্টো থাকে, তো তখন কিন্তু আমরা আনসার করব হচ্ছে মিন্টো। ওকে, তো এটা তো আমাদের 6th গুরু হচ্ছেন হরগোবিন্দ 10 জন গুরুর মধ্যে। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন কি বলেছে, মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তরিত করেন? মোহাম্মদ বিন তুগলক তুগলক ডাইনাস্টির একজন শাসক মোহাম্মদ বিন তুগলক। আমরা এইটুকু জানি যে এতদিন ক্যাপিটাল কোথায় ছিল? দিল্লি। দিল্লি সুলতানি পিরিয়ড, এই দিল্লি সুলতানি পিরিয়ড যেটা শুরু হয়েছিল কখন? 1206-এ, তাই তো, বাই কুতুবুদ্দিন আইবক। কুতুবুদ্দিন আইবকের দ্বারা দাসবংশ এস্টাবলিশ হয়েছিল এবং দিল্লি সুলতানি পিরিয়ডের শুরু হয়েছিল। এই দিল্লি সুলতানি পিরিয়ডে দিল্লিকে ক্যাপিটাল কে করেছিলেন? ইলতুৎমিশ। তখন থেকে কিন্তু ক্যাপিটাল দিল্লি ছিল। মোহাম্মদ বিন তুগলক তিনি এসে কি করলেন, দিল্লি থেকে ক্যাপিটাল শিফট করলেন। ক্যাপিটাল শিফট করে কোথায় নিয়ে গেলেন? দেবগির। দেবগিরি, যেটা বর্তমান দিনে লোকেশন যদি বলো, বর্তমান দিনের লোকেশন হচ্ছে মহারাষ্ট্র। এবং এই দেবগিরের নাম দিয়েছিলেন কি? দৌলতাবাদ। ক্যাপিটাল শিফট করলেন দিল্লি থেকে দেবগিরে এবং দেবগিরির নাম দিয়ে দিলেন দৌলতাবাদ। তো অনেক সময় এখন আমাদের এখানে অপশনে তো দেবগিরি রয়েছে, এখানে বলে রাখি আমাদের অনেক সময় কিন্তু অপশনে দেবগিরি থাকে না, অনেক সময় এই নামটাও দেওয়া থাকে। অসুবিধার কোনো কারণ নেই, আমাদের যাই থাক, আমাদের যদি সঠিক ইনফরমেশন জানা থাকে আমরা আনসার করে দিতে পারবো। এবারে বলি যে তিনি এই যে ক্যাপিটাল শিফট করলেন তার মেন রিজন কি ছিল? এতদিন তো দিল্লিতে ক্যাপিটাল বেশ চলছিল, তাহলে হঠাৎ করে তার শিফটিং এর কারণটা কি ছিল? এইটার বেশ কিছু লজিক্যাল কারণ নিয়ে তিনি এটা করেছিলেন। তার মধ্যে প্রথম যে মেন রিজনটা তার দিক থেকে ছিল সেটা হচ্ছে তখনকার পিরিয়ডে, মানে দিল্লি সুলতানের পিরিয়ডে বহিঃশত্রুর আক্রমণ হতো, স্পেশালি মঙ্গল জাতির আক্রমণ হতো, এবং এই তুগলকের আমলেও কিন্তু মঙ্গল জাতির আক্রমণ আরো বেড়ে গিয়েছিল। এবং দিল্লি ছিল নর্থ ওয়েস্ট, মানে উত্তর পশ্চিম সীমান্ত থেকে দিল্লি কিন্তু অনেকটাই কাছে, যে উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে মঙ্গলরা অ্যাটাক করত। তিনি এই মঙ্গল জাতির আক্রমণটাকে কিছুটা প্রতিহত করার জন্য আরো কিছুটা সময় যাতে নিজের সেনাবাহিনীকে দিতে পারেন বা প্রিপেয়ার করার জন্য আরো যাতে কিছুটা সময় পান, তিনি কি করলেন, এইখানে ক্যাপিটাল শিফট করলেন। দিল্লির ডিস্টেন্স যা, সেখান থেকে মহারাষ্ট্রের দেবগির, তার মানে ডিস্টেন্স বাড়ছে, ডিস্টেন্স বাড়ছে মানে টাইমটা তিনি বেশি পাবেন, যে কারণে তিনি এই লজিক নিয়ে ক্যাপিটাল শিফট করলেন। এবং আলটিমেটলি এই ক্যাপিটাল শিফটিং এর জন্য যে প্রবলেমটা হয়েছিল সেটা কিন্তু তার প্রজাদেরকে ফেস করতে হয়েছিল, তার প্রজাদেরকে এই একটা বড় প্রবলেম ফেস করতে হয়েছিল। এবং এই কারণে একটা অসন্তুষ্টিও, কারণ তিনি যে শুধুমাত্র ক্যাপিটাল শিফট করেছিলেন তা কিন্তু নয়, তিনি দিল্লির তার প্রজাদেরকে তাদের তল্পি তল্পা গুটিয়ে তিনি নিয়ে গেছিলেন এই জায়গায়, এবং সেখানেই তিনি স্টপ হননি। কয়েক বছর সেখানে থাকার পর যখন তিনি দেখলেন যে কিছুটা মঙ্গল অ্যাটাকের সম্ভাবনা কমতে শুরু করলো, দিল্লি কিছুটা সিকিউর হয়ে গেল, তখন কিন্তু তিনি আবার ব্যাক টু দিল্লি এসছেন এবং আবার সেই প্রজাদেরকে গুটিয়ে তিনি নিয়ে গেছেন দিল্লিতে, যে কারণে প্রজাদের মধ্যে এই তুগলকের প্রতি কিন্তু একটা অসন্তোষের প্রকাশ পেয়েছিল। আচ্ছা, এখানে বাকি অপশন যেগুলো রয়েছে, কনৌজ কার ক্যাপিটাল ছিল? হর্ষবর্ধন। তিনি থানেশ্বর থেকে ক্যাপিটাল শিফট করেছিলেন। তাঞ্জোর কাদের ক্যাপিটাল ছিল? চোল। এনশিয়ান পিরিয়ডে সাউথ ইন্ডিয়ান যে বংশগুলো ছিল তার মধ্যে চোলদের ক্যাপিটাল ছিল তাঞ্জোর। এবং পুষ্যভূতি বংশ, এই পুষ্যভূতি বংশের রাজা ছিলেন হর্ষবর্ধন। এই হর্ষবর্ধন থানেশ্বর থেকে ক্যাপিটাল শিফট করে এনেছিলেন কনৌজে। আর পাটলিপুত্র তো অনেকজনেরই ক্যাপিটাল ছিল, যেমন ধরো চন্দ্রগুপ্ত মৌর্যের ক্যাপিটাল ছিল, অশোকের ক্যাপিটাল ছিল, সমুদ্রগুপ্তের ক্যাপিটাল ছিল, মানে গুপ্ত বংশের পিরিয়ডে আর কি। তো চলো নেক্সট কোশ্চেনে যাই।
আচ্ছা, আমাদের এই ভিশন এডুকেশনে কিন্তু আবাসিক এবং ক্লাসরুম দুই প্রকারের কোচিং এরই ব্যবস্থা রয়েছে। তো তোমরা যারা আবাসিকে বা ক্লাসরুম যেটাই তোমাদের যেটা বেশি সুবিধা হবে, এর মধ্যে যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও, তাহলে কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে সেখানে তোমরা যোগাযোগ করো এবং সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে। এবং এর থেকেও আরো উন্নত মানের ক্লাস যদি তোমরা অফলাইনে পেতে চাও, তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমাদের আবাসিকের ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজ নাও এবং সেখানে কিন্তু অ্যাডমিশন নিও, যাতে তোমাদের আরো বেশি হেল্প হয় পড়াশোনার ক্ষেত্রে। এবং তোমরা এই ক্লাসগুলো যদি আরো পেতে চাও, তাহলে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলে। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে। 1938-এ সর্বপ্রথম কোন কংগ্রেস অধিবেশনে শ্রী সুভাষচন্দ্র বোস সভাপতি নির্বাচিত হন? সুভাষচন্দ্র বসু তিনি আইএনসির দুটো সেশনে কিন্তু সভাপতি নির্বাচিত হয়েছিলেন। নির্বাচিত, ওকে। আমাদের প্রথম মানে আইএনসির প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট হচ্ছেন এসসি বোস। এবং কি বলেছে, সর্বপ্রথম, প্রথম বলেছে কিন্তু, হ্যাঁ, প্রথম হচ্ছে হরিপুরা কংগ্রেস। সালটা যেহেতু 38, প্রথম বলেছে, তো প্রথম তিনি হরিপুরা সেশনে হয়েছিলেন এবং ত্রিপুরীতে নেক্সট মানে নেক্সট ইয়ার 1939। কিন্তু তোমরা এটা জানো নিশ্চয়ই যে তিনি সভাপতিত্ব ত্যাগ করে দিয়েছিলেন। সুভাষচন্দ্র বসু নির্বাচিত হয়েছিলেন এবং তিনি যাকে তার অপোনেন্ট যিনি ছিলেন, মানে যাকে পরাজিত করে তিনি সভাপতি নির্বাচিত হয়েছিলেন, তিনি হলেন পট্টবি সীতারামাইয়া, যিনি ছিলেন গান্ধীজির ক্যান্ডিডেট। তো এই যে একটা কনফ্লিক্ট, গান্ধীজির ক্যান্ডিডেট যে হেরে গেলেন, তার মানে এসসি বোস এবং গান্ধীজি এই যে একটা কনফ্লিক্ট তৈরি হলো, কংগ্রেসের মধ্যে একটা বিভাজন হওয়ার সম্ভাবনা বেড়ে গেল, একদল গান্ধীজি একজন বোস। তো এই জিনিসটা তিনি হিন্ট পেয়েছিলেন এসসি বোস, এবং তিনি বুঝতে পেরেছিলেন যে এই মুহূর্তে কংগ্রেসের মধ্যে যদি ভাঙন, মানে সেই 1907-এর যদি রিপিটেশন আবার হয়, মানে সুরাট স্প্লিট যদি আবার হয়, সুরাট বিভাজন যদি আবার হয়, তাহলে কিন্তু এইবার আমাদের ইন্ডিয়ার জন্য, আমাদের দেশের জন্য কিন্তু সেটা খুব একটা সুটেবল হবে না। যে কারণে তিনি কি করেছিলেন, তিনি স্বেচ্ছায় সভাপতিত্ব ত্যাগ করে দিয়েছিলেন। এবং তার সভাপতিত্ব ত্যাগ করার পর সেই সভাপতিত্ব গ্রহণ কে করেছিলেন, এটাও কিন্তু কোশ্চেন হয়। রাজেন্দ্র প্রসাদ। তিনি সভাপতি নির্বাচিত হলেন এবং তিনি যখন সেখানকার পরিস্থিতি বুঝতে পারলেন, তিনি সভাপতিত্ব ত্যাগ করেছিলেন, তিনি কংগ্রেস থেকে বেরিয়ে গিয়েছিলেন। বেরিয়ে গিয়ে আলটিমেটলি কি করেছিলেন, এই সালটাতে কি গঠন করেছিলেন? ফরওয়ার্ড ব্লক, তাই তো? কংগ্রেস ছেড়ে দিয়েছিলেন এবং তিনি নিজের একটা সংস্থা তৈরি করেছিলেন, যেটাকে আমরা ফরওয়ার্ড ব্লক বলে চিনি। এবং এটাও একটা কোশ্চেন হয় যে সুভাষচন্দ্র বসুর কংগ্রেস ত্যাগ করার পর সভাপতিত্ব কে গ্রহণ করেছিলেন? তাহলে অ্যান্সার আমরা কি দেব? রাজেন্দ্র প্রসাদ। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? তাহলে পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট, এইখানে এটা আমাদের কেপি কনস্টেবল খুব বেশি দিনের প্রশ্নও নয়, দেখো সালটা 2023-এ এসছে এই প্রশ্নটা। পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট, আমি মেনে নিলাম আমি আনসার জানি না। আমি জানি না যে অ্যাকচুয়ালি পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাটকে। ওই পরীক্ষা হলে বসে যদি আমি আনসারটা নাও জানতাম, তাও কিন্তু আমি আনসার করতে পারতাম। এটা করা যায়, কিভাবে করা যায়? অপশনগুলো দেখো, এখানে অপশন টেস্ট করেই আমরা আনসার করে দিতে পারবো। আমি সঠিক আনসার জানি না ধরে নিলাম, কিভাবে করব? আচ্ছা, অপশন এতে কি আছে? নরসিংহ বর্মন। আমি জানি না যে ইনি শ্রেষ্ঠ না শ্রেষ্ঠ নয়, আমি জানি না, কিন্তু আমি এটা জানি ইনি হলেন পল্লব বংশের একজন শাসক, এটুকু আমি জানি। বেশ, চলো নেক্সট অপশন দেখি। দ্বিতীয় পুলকেশী। দ্বিতীয় পুলকেশী তিনি পল্লব বংশের তো শাসকই নন, তিনি কোন বংশের শাসক? তিনি হলেন চালুক্য বংশের শাসক। তো এটা তো কোনোভাবেই হবে না, এখানে বলেই দিয়েছে পল্লব,
তাহলে পল্লব বংশের শাসকই যদি তিনি না হন, তাহলে সেই বংশের শ্রেষ্ঠ সম্রাট হওয়ার তো প্রশ্নই আসছে না। তাহলে আমরা এটা আউট করে দিলাম আগেই। নেক্সট সিতে কি বলছে, প্রথম রাজরাজ, তিনি কোন বংশের শাসক? তিনি হলেন চোল বংশের শাসক। তাহলে অবভিয়াসলি এটাও হওয়ার কোনো প্রশ্নই আসছে না। অ্যান্ড দ্য লাস্ট অপশন কি বলেছে, তৃতীয় গোবিন্দ, তিনি কোন বংশের শাসক? তিনি হলেন রাষ্ট্রকূট বংশের শাসক। তাহলে অবভিয়াসলি এটাও হবে না। তাহলে এই তিনটে যদি আমি এলিমিনেট করে দিতে পারি, আমার আনসার তো এমনি বেরিয়ে যাচ্ছে। অপশন এ ইজ দ্য রাইট আনসার, নরসিংহ বর্মন। এখানে নরসিংহ বর্মন মানে সেকেন্ড নরসিংহ বর্মনের কথা বলা হয়েছে, প্রথম দ্বিতীয় রয়েছে তো, এটা হচ্ছে সেকেন্ড। তাহলে মানে এটা আমার আনসার তো এমনি বেরিয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এরমও কিছু কোশ্চেন আসে যেগুলো কিনা আমরা এলিমিনেশন প্রসেস অ্যাপ্লাই করে আনসার করতে পারছি, কিন্তু তার জন্য কি দরকার, তার জন্য আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে অ্যাকচুয়ালি বাকি তিনটে অপশনের রাজারা যে এই বংশের সম্রাটই নন, সেটা তো আইডেন্টিফাই করতে হবে। তাহলে সঠিক ইনফরমেশনটা আমাদের কাছে থাকতে হবে, তাই তো? চলো নেক্সট কোশ্চেন। ইংরেজ সরকারের পেশ করা ইলবার্ট বিল কিসের সঙ্গে সম্পর্কিত ছিল? আগে জানতে হবে ইলবার্ট বিলটা কত সালে পাবলিশ হয়েছে। ইলবার্ট বিল সালটা কিন্তু কোশ্চেন দেয়, হ্যাঁ, 1883 বাই রিপন, তৎকালীন ভাইসরয় লর্ড রিপন। 1883-তে রিপনের আমলে ইলবার্ট বিল পাবলিশ হয়েছিল। এই ইলবার্ট বিল অ্যাকচুয়ালি ইনি একজন ব্যক্তি, যিনি এই বিলটা প্রিপেয়ার করেছিলেন তিনি হলেন ইলবার্ট। এটা এক ব্যক্তির নাম, যেহেতু তিনি প্রিপেয়ার করেছিলেন সেই জন্য এই বিলটাকে বলা হয় ইলবার্ট বিল। এই বিলটার বিষয়বস্তু কি ছিল, এটাই তো কোশ্চেন। হ্যাঁ, এটাই তো কোশ্চেন। এই বিলটা অ্যাকচুয়ালি ব্রিটিশ পিরিয়ডে যে বিচার ব্যবস্থা ছিল সেখানে কি হতো, ইউরোপিয়ান যে ক্রিমিনালরা থাকতো, কেউ কোনো ইউরোপিয়ান যদি কোনো ক্রাইম কমিট করতো, তাহলে তার যে জাজমেন্ট সেটা কিন্তু কোনো ভারতীয় জাজ তার প্রসেসিং করতে পারতো না। ইলবার্ট বিলে কি এলো, ইলবার্ট বিলে এটারই চেঞ্জেস হলো। কি বলা হলো, ইলবার্ট বিলে বলা হলো এইবার থেকে ইউরোপিয়ানদেরও ট্রায়াল করতে পারবে ইন্ডিয়ান জাজেস। তাহলে প্রথমত আগে আমরা আনসার পেয়ে যাচ্ছি এখানে, বিচার ব্যবস্থা। আমি অলরেডি বিষয়বস্তু বলে দিলাম, তার মানে আনসার কি হচ্ছে, বিচার ব্যবস্থার সঙ্গে জড়িত। এবং যখনই এই ইলবার্ট বিল পাবলিশ হলো তখন কিন্তু চরম বিতর্ক উঠেছিল, বুঝতেই পারছো, যে ইউরোপিয়ানদের ট্রায়াল দিতে পারবে ইন্ডিয়ান জাজেস, এটা তো ব্রিটিশরা কোনোভাবে মেনে নিতে পারছে না, তাদের ইগোতে হার্ট হচ্ছে। তো এটা নিয়ে কিন্তু চরম বিতর্ক তৈরি হয়েছিল, এবং এটা কোশ্চেনও হয় যে ইলবার্ট বিল বিতর্ক কার আমলে হয়েছিল, তাহলে কিন্তু আনসার আমরা দেবো রিপন। চলো নেক্সট কোয়েশ্চেন। ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের অঙ্গীকার নেওয়া হয়েছিল? পূর্ণ স্বরাজ, ফুল ইন্ডিপেন্ডেন্স, যেটা ভারতীয়দের অনেক দিনের দাবি ছিল যে আমরা পূর্ণ স্বরাজ চাই, আমরা কোনো ডমিনিয়ন স্ট্যাটাস চাই না, যে ডমিনিয়ন স্ট্যাটাস বারবার ব্রিটিশরা আমাদেরকে দিতে চেয়েছিল, স্বায়ত্ত শাসন, কিন্তু আমরা কি চাই, ফুল ফ্রিডম, পূর্ণ স্বাধীনতা। এই পূর্ণ স্বাধীনতার অঙ্গীকার নেওয়া হয়েছিল কোথায়? 1929 লাহোর সেশন, তাই তো? লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজের অঙ্গীকার নেওয়া হয়েছিল, এবং এই পূর্ণ স্বরাজের অঙ্গীকারের দৌলতেই 1930-তে 26 জানুয়ারি 1930-এর 26শে জানুয়ারি কি করা হয়েছিল, স্বাধীনতা দিবস পালন করা হয়েছিল, তাই তো? জওহরলাল নেহরু রাভি নদীর তীরে মধ্যরাতে লাহোরে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ উত্তোলন করে স্বাধীনতা দিবস পালন করেছিলেন। সেই জন্যই তো এই ডেটটাতে আমাদের সংবিধান কার্যকরী হয়েছিল, যে কারণে এখন আমরা রিপাবলিক ডে পালন করি, প্রজাতন্ত্র দিবস পালন করা হয় ওই দিনটাতে, এবং সেই দিন থেকেই আমাদের সংবিধান কার্যকরী হয়েছিল। সেই জন্য এই ডেটটাকে মেমোরেবল করে রাখার জন্যই সেই ডেটটাকে আমাদের কিন্তু সংবিধান কার্যকরী দিন হিসাবে কিন্তু বেছে নেওয়া হয়েছিল। নেক্সট, কত সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছে?
এই সর্বভারতীয় কিষাণ সভা কে প্রতিষ্ঠিত করেছিলেন? সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত করেছিলেন স্বামী সহজানন্দ। স্বামী সহজানন্দ সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত করেছিলেন। সালটা হচ্ছে 1936 স্বামী সহজানন্দ এস্টাবলিশ করেছিলেন সর্বভারতীয় কিষাণ সভা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যদিও এটা প্রিভিয়াস ইয়ার্স এরও কোশ্চেন, তোমরা দেখতেই পাচ্ছ সেটা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, শুধুমাত্র ডাব্লিউবিপি বা লেডি কনস্টেবল বলে নয়, বিভিন্ন ধরনের পরীক্ষাতেই কিন্তু এই কোশ্চেনটা দেয়, মানে কে প্রতিষ্ঠা করেছিলেন এটাও দেয় এবং ইয়ার তো দেয়। নেক্সট, যে দুজন মোগল সম্রাট আত্মজীবনী লিখেছিলেন তারা হলেন, আত্মজীবনী আর জীবনী দুরকম হয় তাই তো আমরা জানি। বায়োগ্রাফি মানে অন্য কেউ তোমার জীবনী লিখছে, দ্যাট ইজ বায়োগ্রাফি। আত্মজীবনী মানে কি, তুমি নিজেই নিজের জীবনী লিখছো, দ্যাট ইজ অটোবায়োগ্রাফি। তো এখানে কি বলেছে, অটোবায়োগ্রাফির কথা বলেছে। আত্মজীবনী, এবার জোড়া আমাদেরকে বেছে নিতে হবে কোনটা আমাদের সঠিক জোড়া। অপশন এতে কি বলেছে, জাহাঙ্গীর শাহজাহান। জাহাঙ্গীরের আত্মজীবনী আছে তুজুকি জাহাঙ্গীরি, যেটা তিনি নিজে লিখেছেন, বাট শাহজাহানের তো নেই, তাহলে আমরা নিতে পারবো না। হুমায়ুন জাহাঙ্গীর, সেম, জাহাঙ্গীরের আছে বাট হুমায়ুনের নেই, তাহলে আমরা এটাও নিতে পারছি না। বাবর হুমায়ুন, বাবরের আছে তুজুকি বাবরি, যেটা তিনি নিজে লিখেছেন, বাট হুমায়ুনের তো নেই, তাহলে এটাও নিতে পারবো না। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। বাবর এবং জাহাঙ্গীর, বাবরের আছে বাবরনামা বা তুজুকি বাবরি, যেটা তিনি নিজে লিখেছেন, জাহাঙ্গীরের আছে তুজুকি জাহাঙ্গীরি, যেটা তিনি নিজে লিখেছেন। এখান থেকে এই যে হুমায়ুনের জীবনী নিয়ে কিন্তু কোশ্চেন হয়। হুমায়ুনের জীবনী কি, হুমায়ুনের জীবনী হচ্ছে হুমায়ুন নামা। দেখে মনে হচ্ছে তিনি নিজে লিখেছেন, তাই তো, বাট তিনি কিন্তু নিজে লেখেননি, লিখেছেন তার বোন গুলবাদন বেগম, যিনি সম্পর্কে হচ্ছেন তার বোন। তাহলে আমরা আমাদের আনসার পেয়ে গেলাম। নেক্সট, কোন পরিব্রাজক দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ভারতে আসেন? কোশ্চেনটা 2021-এ এসছে WBNBF অগ্রগামীতে। আমি একটা কথা তোমাদের প্রথমেই, এই কোশ্চেনটা রিলেটেড একটা কথা প্রথমেই বলি, যে আমাদের ইন্ডিয়াতে কোন শাসকের আমলে কোন ট্রাভেলার এসছে, এটা কিন্তু হিস্ট্রির খুব ইম্পর্টেন্ট একটা সেকশন। তো আমরা যেখানেই এই ইনফরমেশন গুলো পাবো, এটা কিন্তু আমাদের ভীষণ কার্যকরী একটা ইনফরমেশন। এটা কিন্তু কোশ্চেন হয়ে থাকে, কার আমলে ভারতে কে এসেছেন। তো এখানে চলো দেখে নি কি বলেছে আমাদেরকে, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ফার্স্ট অপশনে কি আছে, ইবন বতুতা। ইবন বতুতা কার আমলে এসছে? ইবন বতুতা এসছেন মোহাম্মদ বিন তুগলকের আমলে। নেক্সট অপশন কি বলেছে, ফাইয়েন, দিস ইজ দ্য রাইট আনসার। দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ভারতে এসছেন ফাইয়েন। আর কি বলেছে, কলম্বাস। কলম্বাস তো ওইভাবে কারো আমলে আসেনি, কলম্বাসের গল্প আমরা ছোটবেলা থেকেই শুনেছি, যে আমেরিকা আবিষ্কার করেছিলেন তিনি, ডিসকভার করেছিলেন, দ্বীপ আবিষ্কার করেছিলেন, এটসেট্রা। আচ্ছা, হিউয়েন সাং। হিউয়েন সাং কার আমলে ভারতে এসছেন, এটাও কোশ্চেন হয়। হর্ষবর্ধন। হিউয়েন সাং ভারতে এসেছিলেন হর্ষবর্ধনের আমলে। আরেকজনের নাম না বললেই নয়, যেটা থেকে কোশ্চেন হয়, আরেকজনের নামও বলে দিই আমরা, এটাই বা কেন বাকি থাকে আমাদের। আরেকজন ইম্পর্টেন্ট ট্রাভেলার মেগাস্থেনিস, যিনি এসেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে, যিনি এসেছিলেন ডিউরিং চন্দ্রগুপ্ত মৌর্য। আচ্ছা, এখান থেকে আরেকটা কথা বলি, এই যে ট্রাভেলাররা ভারতে এসছেন, তাদের ইম্পর্টেন্ট কিছু বুকস আছে, যেটাও কিন্তু ইম্পর্টেন্ট, মানে তারা কিছু বই লিখেছেন ইম্পর্টেন্ট, যার মধ্যে ইবন বতুতার লেখা বই, কিতাবুল রাহেলা। ইবন বতুতার লেখা বই হচ্ছে কিতাবুল রাহেলা। ফাইয়েনের লেখা বই ফো কুও কি, এন্ড হিউয়েন সাং এর লেখা বই সিইউজি। মেগাস্থেনিসের লেখা বই ইন্ডিকা। তো এখান থেকে আমরা কিন্তু এতগুলো ইনফরমেশন গ্যাদার করতে পারবো। নেক্সট,
সিন্ধু সভ্যতার অধিবাসীরা নিম্নোক্ত কোন ধাতুগুলির ব্যবহার জানতো? চলো তাহলে দেখি কি জানতো তারা। রূপা ব্যতীত তামা, সোনা, লোহা, এটা তো একদমই জানতো না। এটা তো একদমই জানতো না তারা, তো আনসার এমনি হচ্ছে না। অপশন বি, লোহা ব্যতীত ব্রোঞ্জ, তামা, রূপা এবং সোনা। ইয়েস, দিস ইজ দ্য আনসার। তার কারণ এখানে আবার সোনা, অপশন সি তে বলেছে সোনা ব্যতীত, অপশন ডি তে বলেছে ব্রোঞ্জ ব্যতীত, তো আমরা নিতে পারবো না। তার কারণ তারা সোনার ব্যবহারও জানতো, ব্রোঞ্জের ব্যবহারও জানতো, তামা তো অবভিয়াসলি জানতো, রূপাও জানতো, সব রকম মেটালের ইউজই তারা জানতো এক্সেপ্ট আয়রন, লোহা। লোহার ইউজ তারা জানতো না। তাহলে আমাদের আনসার হয়ে যাচ্ছে অপশন বি, লোহা ব্যতীত ব্রোঞ্জ, তামা, রূপা এবং সোনা, এগুলোর ব্যবহার তারা জানতো। নেক্সট, 1907 সালের কোন অধিবেশনে কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে বিচ্ছেদ ঘটে? 1907 সাল, একটু আগে আমি সুরাট স্প্লিটের কথা বললাম, ওটাই কোশ্চেন। সুরাট বিচ্ছেদের কথা এখানে কিন্তু বলা হয়েছে, তো আমি তো বলেই যাচ্ছি সুরাট সুরাট। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, সুরাট। সুরাটে এই অধিবেশনে নরমপন্থী এবং চরমপন্থীদের বিভাজন ঘটেছিল। অ্যাকচুয়ালি এই বিভাজনটা কেন ঘটেছিল? মেনলি মডারেটস এবং এক্সট্রিমিস্ট, এই যে দুটো দল কংগ্রেসের মধ্যে ছিল, এদের মধ্যে কিন্তু প্রচুর মতবিরোধ ছিল। মেনলি 1905-এ যে আমাদের স্বদেশী মুভমেন্ট হয়, এই স্বদেশী মুভমেন্ট নিয়েও কিন্তু একটা কনফ্লিক্ট তৈরি হয়েছিল এই দুই মতাদর্শীর মধ্যে। একদল চেয়েছিল, মানে মডারেটসরা এই মুভমেন্টটাকে যতটা না বেশি ছড়াতে চেয়েছিল, তারা বেঙ্গলের মধ্যে লিমিটেড রাখতে চেয়েছিল, বাট এক্সট্রিমিস্টরা চেয়েছিল যে এটা অল ওভার ইন্ডিয়া লেভেলে এই আন্দোলনটাকে ছড়িয়ে দিতে, যে কারণে এই মডারেটস এবং এক্সট্রিমিস্টদের মধ্যে যে দ্বন্দ্ব, সেটা কিন্তু আরো তুঙ্গে পৌঁছেছিল। এবং স্বাধীনতা সংগ্রামের যে মতাদর্শ, যে ওপিনিয়ন, সেটা নিয়েও কিন্তু এই দুই দলের মধ্যে অনেকটা মতবিরোধ ছিল। তাদের যে ওপিনিয়ন, সেই ওপিনিয়নে অনেক পার্থক্য ছিল। তো আলটিমেটলি 1907 সালে এসে একদম ক্লাইম্যাক্সে পৌঁছে যায় ব্যাপারটা, এবং আলটিমেটলি সুরাট স্প্লিট ঘটে। নেক্সট, ভারতবর্ষে প্রথম ছাপাখানা কারা স্থাপন করেন? প্রিন্টিং প্রেস যাদের দান? পর্তুগিজ। আমাদের ইন্ডিয়াতে পর্তুগিজরা ছাপাখানা কিন্তু সব থেকে প্রথম চালু করেছিল। এইবারে এখানে অপশনগুলো দেখো, এই অপশনগুলো মানে আমাদের যে ইউরোপিয়ান, কামিং অফ ইউরোপিয়ানস, এটার সিকোয়েন্সটা দিয়ে মাঝে মাঝে কোশ্চেন আসে যে কারা প্রথমে আসছে কারা শেষে। এখানে দেখো অপশনগুলো সিকোয়েন্সে সাজানোই আছে, একটা সিকোয়েন্স মনে রাখবে, PDBF, পি ফর পর্তুগিজ, ডি ফর ডাচ বা ওলন্দাজ, বি ফর ব্রিটিশ, এফ ফর ফ্রেঞ্চ বা ফরাসি। তো এই সিকোয়েন্সটা মনে রাখবে, কারণ মাঝে মাঝে কোশ্চেন হয়ে থাকে কারা প্রথমে এসছে কারা প্রথমে পরে এসছে। প্রথমে পর্তুগিজ, তারপরে ডাচ বা ওলন্দাজ, তারপরে ব্রিটিশ, এন্ড দ্য লাস্ট ওয়ান ফরাসি। আচ্ছা, আমাদের ভিশন এডুকেশনে WBP, KP, SSC, GD এই সমস্ত কিছুরই নতুন অ্যাডমিশন তো চলছে, আমাদের ব্যাচ অলরেডি স্টার্ট হয়েও গেছে, ব্যাচ চলছে, এবং আবার কিছুদিনের মধ্যে আমাদের নতুন ব্যাচও শুরু হয়ে যাবে। তো তোমরা যারা আবাসিক বা ক্লাসরুমে অ্যাডমিশন নিতে চাও, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, সেখানে তোমরা সমস্ত ডিটেলস পেয়ে যাবে। এবং খুব শীঘ্রই আমাদের নতুন ক্লাসও আবার নতুন ব্যাচও শুরু হতে চলেছে। তো তোমরা কিন্তু আবার একদম তোমাদের ফাউন্ডেশন থেকে সবকিছু পেয়ে যাবে। এবং তোমরা যদি অনলাইনে, যারা ধরো এখানে এসে অফলাইনে ক্লাস করতে পারবে না, তো তাদের জন্য আমাদের অনলাইনের সুবিধাও রয়েছে, অনলাইনের ব্যবস্থাও রয়েছে। তোমরা অনলাইনেও অ্যাডমিশন নিতে পারো, এবং অনলাইনে অ্যাডমিশন নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া যে অ্যাপটা রয়েছে সেটা ডাউনলোড করতে হবে, এবং স্ক্রিনে তোমাদের হেল্পলাইন নাম্বারও দেওয়া রয়েছে, যেখানে তোমরা যোগাযোগ করে সমস্ত ডিটেলস পেয়ে যাবে। নেক্সট কোশ্চেনে আমরা ফিরে আসি। নিম্নলিখিতের মধ্যে কে ফাদার অফ দ্য ইন্ডিয়ান আনরেস্ট বলে অভিহিত হন?
অস্থিরতার জনক, ভারতের অস্থিরতার জনক কাকে বলা হয়? এটাও কিন্তু মানে কে, এখানে তো তোমাদের কোশ্চেন দিয়েছে যে কাকে বলা হয়, কে অ্যাকচুয়ালি বলা হয় হচ্ছে তিলককে। আবার কোশ্চেনটা এইভাবেও হয় যে তিলককে ভারতের অস্থিরতার জনক বা ফাদার অফ দ্য ইন্ডিয়ান আনরেস্ট কে বলেছেন। কোশ্চেনটা দুরকম ভাবেই হয়। এক্সাইজ এবং লেডি কনস্টেবলে কোশ্চেনটা এইভাবে দিয়েছে, আবার মাঝে মাঝে কোশ্চেন এইভাবেও থাকে তিলককে কে বলেছেন। আনসার এখানেই রয়েছে, ভ্যালেন্টাইন চিরল। ভ্যালেন্টাইন চিরল যিনি তিলককে বলেছেন ভারতের অস্থিরতার জনক। মেনলি তার যে এক্সট্রিমিস্ট নেচার, স্বাধীনতা সংগ্রামের প্রতি যে চরম পন্থা, সেটাকে ইন্ডিকেট করেই কিন্তু তিনি এই মানে ট্যাগটা তাকে দিয়েছিলেন। নেক্সট, নিম্নের আন্দোলনগুলি ঘটনাক্রমে সাজান। এইটা, এই কোশ্চেনটার আনসার করার তো একটাই উপায়, দ্যাট ইজ সাল। সাল ছাড়া এই কোশ্চেনের আনসার কখনোই করা পসিবল নয়। চলো তাহলে প্রথমেই আমরা সাল দেখে নিই। স্বদেশী আন্দোলন প্রথমেই আমাদের রয়েছে, তাই তো? স্বদেশী আন্দোলনের সাল কত? বঙ্গভঙ্গ, যেটাকে বলি আমরা বঙ্গভঙ্গ আন্দোলন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন 1905। খিলাফত, খিলাফত কত? 1919 শুরু হয়েছিল, 22 অব্দি চলেছিল। হোম রুল 1916, আর আইন অমান্য 1930। তাহলে এই সালটা জানলে তো আনসার এমনি বেরিয়ে যাবে। চলো দেখি রাইট সিকোয়েন্স কোনটা রয়েছে। সব থেকে প্রথম আমাদের কি আসছে তাহলে? 1 আসছে, তাই তো? কোন অপশনে 1 আছে? 1 আছে অপশন বি। দিস ইজ দ্য রাইট আনসার। 1 মানে স্বদেশী আন্দোলন, 3 হোম রুল 1916, 2 খিলাফত 1919, এন্ড দ্য লাস্ট ওয়ান 4 1930। তাহলে এই ধরনের কোশ্চেনের আনসার করার জন্য আমাদের কিন্তু অপশন একটাই, আমাদের কাছে একটাই চয়েস, সেটা হচ্ছে আমাদেরকে সাল মনে রাখতে হবে, না হলে কোনটা প্রথমে কোনটা পরে হয়েছে এটা আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারবো না। নেক্সট, কৃষ্ণদেব রায় কোন সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ সম্রাট ছিলেন? কৃষ্ণদেব রায় কোথাকার শাসক ছিলেন? তিনি, তার বংশটা ছিল তুলুভ, তিনি তুলুভ বংশের শাসক ছিলেন। তুলুভ বংশ কোথায় ছিল? বিজয়নগর সাম্রাজ্য। বিজয়নগরের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন তিনি। বিজয়নগরের ক্যাপিটাল দিয়ে কোশ্চেন হয় মাঝে মাঝে, হাম্পি বিজয়নগরের রাজধানী। বাহুমনি বিজয়নগরের অপোনেন্ট। মোহাম্মদ বিন তুগলাকের আমলে বিজয়নগর এবং বাহুমনি সাইমালটেনাসলি এই দুটোই সাম্রাজ্য কিন্তু গড়ে উঠেছিল। বিজয়নগরের রাজধানী হচ্ছে হাম্পি, বাহুমনির ক্যাপিটাল হচ্ছে গুলবর্গা। পরে যদিও বিদর হয়েছিল, বাট প্রথমে ছিল গুলবর্গা। চালুক্যদের ক্যাপিটাল এবং রাষ্ট্রকূটদের ক্যাপিটালটা আমরা একটু দেখে নিই, কারণ এগুলো দিয়েও কোশ্চেন হয়। চালুক্যদের ক্যাপিটাল ছিল বাতাপি বা বাদামি বলা হয়ে থাকে, রাষ্ট্রকূটদের হচ্ছে মান্যক্ষেত। ওকে, নেক্সট, কোন প্রাচীন ধর্মমত পরবর্তীতে শ্বেতাম্বর এবং দিগম্বর এই দুটি শাখায় বিভক্ত হয়ে গেছিল? শ্বেতাম্বর এবং দিগম্বর এইটা হচ্ছে কোন একটা ধর্মের দুটো ভাগ, সেই ধর্মটা হচ্ছে জৈন ধর্ম। জৈন ধর্মাবলম্বীরা এই দুটো ভাগে ভাগ হয়ে গেছিল। এই দুটো ভাগের অ্যাকচুয়ালি এক্সপ্লানেশনটা কি, ব্যাখ্যাটা কি, কেনই বা হয়েছিল? তাদের মতাদর্শের কারণে। শ্বেতাম্বর যারা কিনা শ্বেত, শ্বেত মানে কি সাদা, যারা কিনা শ্বেত বা সাদা বস্ত্র পরিধান করে এই ধর্মটাকে প্রচার করতো, যাদেরকে আমরা শ্বেতাম্বর বলি। মেনলি এই শ্বেতাম্বররা নর্থ ইন্ডিয়ায় প্রচলিত ছিল, আর দিগম্বররা ছিল সাউথ ইন্ডিয়ায়। দিগম্বররা কি, যারা কিনা কোনো বস্ত্র পরিধান করতো না। দিগম্বররা উলঙ্গ অবস্থায় এই জৈন ধর্মকে প্রচার করত। তারা কোনো পার্থিব জিনিসের প্রতি, মানে ইভেন তারা বস্ত্রটুকুও পরিধান করতো না, তারা কোনো পার্থিব জিনিসের প্রতি মায়া মোহ সবকিছু ত্যাগ করে দিয়েছিল, তারা বস্ত্রও পরিধান করতো না। তারা উলঙ্গ অবস্থায় কি করত, এই জৈন ধর্মকে কালচার করত, জৈন ধর্মের ধর্ম প্রচার করত। তারা ছিল দিগম্বর। এই সূত্রে আমরা কিন্তু এই শ্বেতাম্বর এবং দিগম্বর এদের একজন করে লিডারের নামও মনে রাখতে পারি, বেশ ইম্পর্টেন্ট।
দিগম্বরদের লিডার ছিলেন ভদ্রবাহু, শ্বেতাম্বরদের লিডার ছিলেন স্থূলভদ্র। অনেক সময় লিডার গুলো দিয়ে কিন্তু কোশ্চেন আসে। বৌদ্ধ ধর্মেরও কিন্তু দুটো ভাগ ছিল। কি ভাগ ছিল বৌদ্ধ ধর্মের? দুটো ভাগ ছিল বৌদ্ধ ধর্মের, হীনযান আর মহাযান। এই ভাগটা কোথায় হয়েছিল? ফোর্থ কাউন্সিলে, তাই তো? চতুর্থ সম্মেলন ডিউরিং কনিষ্ক, চতুর্থ সম্মেলন ডিউরিং কনিষ্ক। বৌদ্ধ ধর্মে হীনযান মহাযান, এখানে কি কনসেপ্ট ছিল হীনযান মহাযানে? হীনযান কারা? যারা কিনা গৌতম বুদ্ধের শুধুমাত্র তিনি গৌতম বুদ্ধ নিজে যে আদর্শ, এই ধর্মের যে আদর্শ বা বাণী প্রচার করে গেছেন, সেই আদর্শকেই ধরে রেখে এগিয়ে চলবে। এবং মহাযান কারা? মহাযানরা বলেছিল একটু মডিফাই করবে এই ধর্মটার যে আদর্শ, সেটাকে তারা আপগ্রেড করবে এবং তার পাশাপাশি গৌতম বুদ্ধের মূর্তি তৈরি করবে, যেটাকে তারা পুজো করবে। এই ছিল তাদের কনসেপ্টের ডিফারেন্স। নেক্সট, নিম্নের কোনটির জন্য জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল? 2019-এ কোশ্চেনটা এসছে WBPSI প্রিলিমসে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কত সালে হয়েছে? 1919, তাই তো? 1919-এ হয়েছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। এটা কোথায়? জালিয়ানওয়ালাবাগটা কোথায়? প্লেসটা কোথায়? আমাদের পাঞ্জাবে, অমৃতসর, ইন পাঞ্জাব। ঘটনাটা আমরা সবাই জানি কি ঘটেছিল। একদল নিরস্ত্র বেকসুর জনসাধারণের ওপর জেনারেল ডায়ারের আদেশে কি চালানো হয়েছিল? গুলি চালানো হয়েছিল, যেখানে বহু মানুষ মারা গিয়েছিলেন। তো আলটিমেটলি এর রিজনটা কি ছিল? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কি কারণে হয়েছিল? 1919-এ চালু হয়েছিল রাওলাট অ্যাক্ট, রাওলাট আইন, যেটাকে ব্ল্যাক আইনও বলা হয়। ভুল হয়ে গেল লেখাটা, এক সেকেন্ড। ব্ল্যাঙ্ক হয়ে গেছে কথাটা। ব্ল্যাক, কালো আইন বা ব্ল্যাক আইনও বলা হয় রাওলাট আইন অ্যাক্টকে। এই রাওলাট আইন, যেটা সব থেকে দমনমূলক, ব্রিটিশরা আমাদের ইন্ডিয়াতে যত রকমের নিয়ম কানুন বা আইন চালু করেছিলেন, সব থেকে নির্মম এবং দমনমূলক আইন ছিল রাওলাট আইন। এই রাওলাট আইনের এগেনস্টে কিন্তু এগেনস্টে মানে প্রতিবাদ জানানোর জন্য ওই জালিয়ানওয়ালাবাগে একদল নিরস্ত্র মানুষ শান্তিপূর্ণভাবে তারা জমায়েত হয়েছিলেন এবং সেই দিন ছিল তাদের বৈশাখী উৎসব। তোমরা নিশ্চয়ই জানো যে পাঞ্জাবিদের একটা ফেস্টিভ্যাল হচ্ছে বৈশাখী। তো সেই বৈশাখী ফেস্টিভ্যাল সেলিব্রেট করা এবং তার পাশাপাশি ডেটটা ছিল 13 এপ্রিল, দিনটাও মনে রেখো। তারা জমায়েত হয়েছিল কি কারণে? এই যে রাওলাট অ্যাক্টের এগেনস্টে, কি বলবো, রাওলাট অ্যাক্টের এগেনস্টে তারা প্রতিবাদ করার জন্য। কিন্তু সেখানে সেই নিরস্ত্র জনসাধারণের উপর গুলি চালিয়েছিল ব্রিটিশরা। এটাই হচ্ছে জালিয়ানওয়ালাবাগ, যেখানে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, যেখানে বহু মানুষ মারা গিয়েছিলেন। এখানে অপশন সি এবং ডি তে দুটো আইনের কথা আছে যেগুলো কিন্তু ইম্পর্টেন্ট, কোশ্চেন হয়। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, যার মাধ্যমে সংবাদ মাধ্যমকে সাপ্রেস করা হয়েছিল, চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, যেটা 1878-এ কে চালু করেছিলেন? ভাইসরয় লিটন। সেম, অস্ত্র আইনটাও সেম। হ্যাঁ, 1878-এ ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এবং অস্ত্র আইন, এই দুটোই চালু করেছিলেন লর্ড লিটন। এবং এই দুটোই 1882-তে তুলে দিয়েছিলেন, রিমুভ করে দিয়েছিলেন। রিপন, দুটোই কিন্তু কোশ্চেন হয়। কে চালু করেছিলেন কত সালে, আর কে তুলে দিয়েছিলেন সালে। ওকে, নেক্সট। মগধরাজ অজাতশত্রু কোন বংশের প্রতিনিধি? কোন বংশের প্রতিনিধি অজাতশত্রু?
সবাই জানি আমরা, আলাদা করে এখানে বোঝার কিছু নেই। হর্ষঙ্ক বংশের, এই হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বিম্বিসার, এবং এই বিম্বিসারেরই পুত্র হচ্ছে অজাতশত্রু, তাই তো? নেক্সট, 1928 সালে সাইমন কমিশন বয়কট করার কারণ কি ছিল? 1928 সালে সাইমন কমিশন বয়কটের কারণ কি ছিল? 1927 সাইমন কমিশন গঠন হয়। সাইমন কমিশন গঠিত কিন্তু 27 হয়েছে। কেয়ারফুল, ওকে? গঠিত হয়েছে 27, যেটা আমাদের ভারতে হয়নি, ইংল্যান্ডে হয়েছে। ভারতে এসছে 28। এখানে কিন্তু একটু ভুল হয়ে যায়, তো মনে রাখবে এইভাবেই যে গঠন হয়েছে 27, ভারতে এসছে 28। ভারতে আসা মাত্রই ব্ল্যাক ফ্ল্যাগ দেখানো হয়েছিল তাদেরকে, গো ব্যাক সাইমন স্লোগান দেওয়া হয়েছিল। তার মানে ভারতীয়রা সাইমন কমিশনকে মেনে নেয়নি। এর কারণ কি ছিল? একটা কমিশন, যে কমিশন ভারতে আসছে কি কারণে? ভারতের সাংবিধানিক সংস্কারের কারণে। এবং ভারতের সাংবিধানিক সংস্কার হবে যেখানে কিনা কোনো ভারতীয়ই নেই। টোটাল 7 মেম্বার্স, এই দলটাতে মেম্বার্স ছিল 7 জন। 7 মেম্বার্স নিয়ে একটা দল তৈরি করা হচ্ছে ভারতের সাংবিধানিক সংস্কারের জন্য, অথচ সেই 7 জনের মধ্যে একজনও ভারতীয় নয়। এটা কি কোনোভাবে মেনে নেওয়া যায়? অবভিয়াসলি যায় না। যে কারণে কোনো ভারতীয় সদস্য ছিল না বলে সাইমন কমিশনকে বয়কট করা হয়েছিল। নেক্সট, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে আনন্দমঠ রচনা করেন? কোশ্চেনেই আমাদের একটা আনসার রয়েছে, এটাও কোশ্চেন নয়, আনন্দমঠ কে রচনা করেছিলেন? তো আমরা অপশন ওখানেই আমাদের আনসার রয়েছে বঙ্কিমচন্দ্র। এখানে জিজ্ঞাসা করেছে সাল, 1882। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ রচনা করেছিলেন 1882-তে। এখান থেকে আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন, এই আনন্দমঠের ব্যাকগ্রাউন্ড কি, এটাও খুব কোশ্চেন হয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত আনন্দমঠের প্রেক্ষাপট কি? সন্ন্যাসী বিদ্রোহ। এই সন্ন্যাসী বিদ্রোহের প্রেক্ষাপটে তিনি রচনা করেছিলেন আনন্দমঠ। সম্রাট আকবরের কোন জায়গার বিজয়কে স্মরণীয় করে রাখতে বুলন্দ দরওয়াজা নির্মাণ করা হয়েছিল? এই বুলন্দ দরওয়াজা একটা গেট ছিল কোথায়? বুলন্দ দরওয়াজা কোথায় আছে? ফতেপুর সিকরি, তাই তো? যেটা কিনা আকবরের ক্যাপিটাল ছিল। আকবর এই ফতেপুর সিকরি জায়গাটাও আকবরের নিজের হাতে তৈরি, এবং এই ফতেপুর সিকরিতে নির্মাণ করেছিলেন, মানে ফতেপুর সিকরির এন্ট্রান্সেই ছিল বুলন্দ দরওয়াজা। এই বুলন্দ দরওয়াজাটা ছিল তার বিজয় স্তম্ভ। তিনি গুজরাট জয় করেছিলেন, এবং গুজরাট জয় করে বিজয় স্তম্ভ মানে আমার জয়ের চিহ্ন হিসেবে তিনি এই বুলন্দ দরওয়াজা ফতেপুর সিকরির এন্ট্রান্সে নির্মাণ করেছেন। নেক্সট, 1906 সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন কে করেছিলেন? আচ্ছা, কোশ্চেনে মেনশন করে দিয়েছে ঢাকা। অনুশীলন সমিতির দুটো ব্রাঞ্চ ছিল, একটা ঢাকা আর একটা হচ্ছে কলকাতা। তো যেহেতু আমাদেরকে এখানে ঢাকা বলে দিয়েছে, আনসার হচ্ছে পুলিন বিহারী দাস। যদি বলতো কলকাতা, তাহলে কি আনসার দিতাম? তাহলে আনসার দিতাম প্রমথনাথ মিত্র। তাহলে দুটোর দুরকম আনসার হবে। কোশ্চেনে যেটা মেনশন করা থাকবে আমরা সেভাবে আনসার দেব। আর যদি কিছু মেনশন না করা থাকে, ধরো ঢাকাও বলা নেই, কলকাতাও বলা নেই, শুধু বলা হয়েছে অনুশীলন সমিতি, তাহলে কখনোই দুটো অপশন তোমাদের একসাথে জেনারেলি থাকবে না, কারণ তাহলে কন্ট্রাডিক্টরি হয়ে যাবে ব্যাপারটা। তাহলে এটা থাকবে নয়তো এটা থাকবে, তখন আমাদের কোনো অসুবিধা হবে না আনসার করতে। তো এখানে যেহেতু ঢাকা মেনশন করে দিয়েছে, তো আনসার পুলিন বিহারী। নেক্সট, কিসের জন্য গান্ধীজি অসহযোগ আন্দোলন বন্ধ করে দিয়েছিলেন? এই অসহযোগ আন্দোলন কবেই শুরু হয়েছিল? 1920, 1 অগস্ট, যেদিন মারা গিয়েছিলেন। এই ডেটটা কিন্তু রিমার্কেবল, শুধুমাত্র অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল তাই জন্য নয়, এই দিন মারা গিয়েছিলেন তিলক, বালগঙ্গাধর তিলক, তিনি মারাও গিয়েছিলেন এই ডেটে। আচ্ছা, অসহযোগ আন্দোলন তুলে নিয়েছিলেন কি কারণে? অপশন বি, চৌরি চৌরা ইনসিডেন্ট 1922-তে তুলে নিয়েছিলেন।
1922-এ চৌরি চৌরা হচ্ছে একটা জায়গার নাম। উত্তরপ্রদেশের গোরক্ষপুর যে জেলাটা রয়েছে সেখানে চৌরি চৌরা বলে একটা থানা ছিল। সেই চৌরি চৌরা থানায় অ্যাটাক করেছিল একদল মানুষ এবং সেই থানাটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, যেখানে কিছু পুলিশ কর্মীরা মারা গিয়েছিলেন। তো এটা একটা হিংসাত্মক ইনসিডেন্ট হয়ে গেল। গান্ধীজি কিন্তু বলেছিলেন, তোমরা সবাই জানো গান্ধীজি হচ্ছে অহিংসাবাদী ছিলেন, তো তিনি বলেছিলেন যে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করব, এই যে অসহযোগ আন্দোলন এখানে আমরা কোনো হিংসাত্মক ঘটনা ঘটাবো না। তো যেহেতু এরকম একটা ঘটনা ঘটানো হলো, তো তিনি আলটিমেটলি কি করলেন, 1922-তে চৌরি চৌরা ইনসিডেন্টটা হওয়ার পর তিনি কি করলেন, আন্দোলনটা প্রত্যাহার করে নিলেন। নেক্সট, বালগঙ্গাধর তিলকের সম্পাদিত সংবাদপত্র, কোন সংবাদপত্রটা তিলক সম্পাদিত করেছেন? আনসার হচ্ছে কেশরী। কেশরী আছে এখানে, আরেকটা বলে রাখি, এটাও দেয় মাঝে মাঝে, এটাও দেয়, মারহাট্টাও বলে অনেক সময়। এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে ন্যাশনাল হেরাল্ড, নেহেরু, জওহরলাল নেহেরু। এটা হচ্ছে জওহরলাল নেহেরু, ন্যাশনাল হেরাল্ড। দ্য ট্রিবিউন, সর্দার দয়াল সিং, ইম্পর্টেন্ট এটা, হ্যাঁ, ন্যাশনাল হেরাল্ডটা। আর এই হিন্দু, এটাতে যদিও অনেকজন জড়িত ছিলেন, বাট মেন পার্সন সুব্রমণ্যম আয়ার। বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ন্যাশনাল হেরাল্ড। নেক্সট, ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এই ব্রাহ্ম সমাজ কত সালে এস্টাবলিশ হয়, সালটা কিন্তু ইম্পর্টেন্ট। রাজা রামমোহন রায় 1828-এ এস্টাবলিশ করেছিলেন ব্রাহ্ম সমাজ। রাজস্ব বিভাগে পাট্টার প্রচলন কে করেন? কে করেন পাট্টা? শুধু পাট্টার সাথে আরেকটা জিনিস ছিল, একটা পাট্টা, আরেকটা হচ্ছে কবুলিয়াত। অনেক সময় কোশ্চেনটা এইভাবেও দেয়, কবুলিয়াত এবং পাট্টা কে চালু করেছেন? কে? শেরশাহ। আলাউদ্দিন খলজি থেকে একটা কোশ্চেন দেয়, খুব ইম্পর্টেন্ট, তিনি কি চালু করেছিলেন? বাজার দর নিয়ন্ত্রণ, এটা খুব দেয়। আর কি? রেশন ব্যবস্থা। ইব্রাহিম লোদি থেকে তো একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন রয়েছে, 1526 ফার্স্ট ব্যাটেল অফ পানিপত। ফিরোজ শাহ তুগলাক, যাকে দিল্লির আকবর বলা হয়। চলো নেক্সট কোশ্চেনে যাই। মহাবলীপুরমের সপ্তরথ মন্দির কোন রাজবংশের সৃষ্টি? মহাবলীপুরমের সপ্তরথ মন্দির বা মহাবলীপুরমের রথ মন্দিরও বলা হয়ে থাকে পল্লব বংশ। আর যদি বলে বাই হুম, মানে কে, এখানে তো রাজবংশের কথা বলেছে, আর যদি বলে কে, তাহলে হচ্ছে প্রথম নরসিংহ বর্মন। দুটোই কোশ্চেন দিতে পারে, বংশ বললে পল্লব আর পার্সন বললে প্রথম নরসিংহ বর্মন। আচ্ছা, এখানে চোল আর রাষ্ট্রকূট এদের দুজনেরও কিন্তু ইম্পর্টেন্ট স্থাপত্য আছে, যেটা থেকে কোশ্চেন হয়। চোলদের হচ্ছে রাজরাজেশ্বর মন্দির, ইম্পর্টেন্ট আর্কিটেকচার। রাষ্ট্রকূটদের হচ্ছে ইলোরার কৈলাসনাথ টেম্পল, ইলোরার কৈলাসনাথ মন্দির, এটা হচ্ছে রাষ্ট্রকূটদের ইম্পর্টেন্ট আর্কিটেকচার। এই দুটো দিয়েও কিন্তু কোশ্চেন দেয়, তাহলে এই দুটো আমরা এখান থেকে ইনফরমেশন পেয়ে গেলাম। নেক্সট, দ্বিতীয় গোলটেবিল বৈঠক কত সালে অনুষ্ঠিত হয়? সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স 1931,
1930-তে হয়েছিল ফার্স্ট, এটা তো সেকেন্ড হয়ে গেল। 32-তে হয়েছে থার্ড। 3টে গোল টেবিল বৈঠক হয়েছে, আমরা এটা জানি। প্রথমটা হয়েছে 30-তে, সেকেন্ডটা হয়েছে 31-এ, যদিও 30 থেকে 31 চলেছিল প্রথমটা, সেকেন্ডটা 31-এ, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান মানে থার্ডটা হয়েছে 32-তে। যার মধ্যে আমরা এখান থেকে আরেকটা ইনফরমেশন মনে রাখতে পারি, বা যেটা নিয়ে কোশ্চেনও হয়ে থাকে আমাদের, এই যে সেকেন্ড রাউন্ড টেবিল বৈঠক মানে 31-এ যেটা হয়েছে, একমাত্র কনফারেন্স মানে রাউন্ড টেবিল কনফারেন্স যেখানে অ্যাটেন্ড করেছিলেন গান্ধীজি। তিনি কংগ্রেসের রিপ্রেজেন্টেটিভ হয়ে গিয়েছিলেন। গান্ধীজি একমাত্র সেকেন্ড টেবিল বৈঠকটাই কিন্তু অ্যাটেন্ড করেছিলেন। এবং এখান থেকে আরেকটা কোশ্চেন, সেকেন্ড, ফার্স্ট, থার্ড, এই তিনটেই এমন একজন ব্যক্তি যিনি তিনটেই অ্যাটেন্ড করেছেন, আম্বেদকর। এটাও কোশ্চেন যে 3টে গোল টেবিল বৈঠক নিম্নের কোন ব্যক্তি যোগদান করেছিলেন, তাহলে 3টেতেই আম্বেদকর। নেক্সট, অ্যানি বেসান্ত কোন স্থানে হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন? হোম রুল লীগের সাল একটু আগে আমরা একটা কোশ্চেনে পেয়েছিলাম, 1916। হোম রুল লীগের দুটো ব্রাঞ্চ ছিল, একটা এস্টাবলিশ করেছে বাল গঙ্গাধর তিলক, একটা হচ্ছে অ্যানি বেসান্ত। তো এখানে বেসান্তের কথা বলেছে, তিনি ছিলেন মাদ্রাজের আদিয়ার ছিল তার হেডকোয়ার্টার, আর এই যে পুনে হচ্ছে তিলক। তো দুটোই মনে রাখবে, ওকে, দুটো দিয়েই কোশ্চেন হয়। এটিলা কোন সম্প্রদায়ের নেতা ছিলেন? এটিলা ছিলেন হুন সম্প্রদায়ের নেতা। এই যে পহল্লব বলো, গ্রিক বলো, শক বলো, হুন বলো, এরা প্রত্যেকেই কিন্তু বহিরাগত জাতি, এবং এরা কিন্তু ল্যাটার মৌর্য পিরিয়ড, মৌর্যদের পরবর্তী পিরিয়ডে কিন্তু এরা প্রত্যেকে রুল করেছে, এবং এটিলা ছিল হুন জাতির একজন মেম্বার। তো আমাদের এই ছিল 30 কোয়েশ্চেন্স আজকের মতো। তো এরপরে আবার আমরা নতুন কিছু কোয়েশ্চেন নিয়ে, আবার বাছাই করা কিছু প্রশ্ন নিয়ে আবার আমরা ক্লাসে ফিরবো। তো সবাই ভালো থেকো, এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। আরো নিত্য নতুন উন্নত মানের ক্লাস তোমরা এখানেই পাবে, এবং তার পাশাপাশি আমাদের স্ক্রিনে তো আমাদের নাম্বার দেওয়াই রয়েছে, তোমরা সেখানে ফোন করে আমাদের আবাসিক কোচিং সম্পর্কে সমস্ত কিছু ডিটেলস জেনে নিতে পারবে, অ্যাডমিশন নেওয়ার প্রসেসও জেনে নিতে পারবে। সো আজকের মতো এই অবধি ক্লাসটা রইলো।